বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষায় সরকারের জরুরি নির্দেশনা। এমসি কলেজে ধর্ষণের ঘটনার পর এমন সিদ্ধান্ত। আজারবাইজান আর্মেনিয়া সংঘাত চলছে, নিহতের সংখ্যা বেড়ে শতাধিক। কুয়েতের আমির শেখ সাবা আল আহমেদ আল সাবা ইন্তেকাল করেছেন। তার সৎ ভাই এবং বর্তমান যুবরাজ শেখ নওয়াফ নতুন আমিরের দায়িত্বে। থাইল্যান্ডে কারাদণ্ডের ঝুঁকিতে মার্কিন নাগরিক, হোটেল সম্পর্কে নেতিবাচক রিভিউ দিয়ে কারাদণ্ডের ঝুঁকির মুখোমুখি। নিষেধাজ্ঞার আওতায় বেলারুশের শীর্ষ নেতারা, নির্বাচনে কারচুপি এবং বিক্ষোভকারীদের উপর অন্যায় বল প্রয়োগের অভিযোগ। সার্কাসে বন্যপ্রাণী ব্যবহার নিষিদ্ধ করছে ফ্রান্স, এর সাথে সংশ্লিষ্টদের অন্য পেশায় সরিয়ে নিতে আর্থিক সহায়তা। লকডাউনে প্রতি ঘন্টায় 90 কোটি টাকা আয় করেছেন ভারতের মুকেশ আম্বানি। ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ 6,58,400 কোটি টাকা। এবং প্রথমবারের মতো আরবে ক্লাবে ইসরায়েলি ফুটবলার, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার 2 সপ্তাহের মধ্যে এমন ঘটনা ঘটল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের এমসি কলেজের হোস্টেলে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পর হোস্টেল বন্ধ রাখা সহ শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে নিরাপত্তা রক্ষার জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। প্রতিষ্ঠানের মূল ফটক সহ সব প্রবেশ পথে প্রহরী নিয়োজিত রাখতে বলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। নির্দেশনায় বলা হয়, করোনা ভাইরাসের কারণে গত 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার ফলে কলেজ ক্যাম্পাসগুলোতে নিরাপত্তা বজায় রাখা সহ সব কলেজের সরকারি সম্পদ ও সরঞ্জামের সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সচেষ্ট থাকতে হবে। দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকা কলেজের ক্যাম্পাসে নিরাপত্তা এবং সম্পদের সুরক্ষা সহ সরকারি নির্দেশনা বাস্তবায়নের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে টানা 4র্থ দিনের মতো রক্তক্ষয়ী সংঘাত অব্যাহত রয়েছে। রবিবারের পর সোমবারও লড়াই চালিয়ে গেছে উভয় দেশের সেনারা। লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। এরই মধ্যে নারী ও শিশুসহ শতাধিক মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে। উভয় পক্ষের প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এ নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। 1980-এর দশকের শেষ দিকে কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ শুরু হয়। 1991 সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের মুহূর্তে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে। 1994 সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এই সংঘর্ষে 30,000 মানুষ নিহত হয়। কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হলেও আর্মেনিয়া সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। মূলত এ নিয়ে নতুন করে সংঘাতের সূত্রপাত। দীর্ঘ বিবাদের জেরে 2020 সালের 27 সেপ্টেম্বর যুদ্ধে জড়িয়ে পড়ে দুই দেশ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, আর্মেনিয়াকে অবশ্যই আজারবাইজানের ভূখণ্ড ছাড়তে হবে। অন্যদিকে এই সংঘাত থেকে তুরস্ককে দূরে রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে আর্মেনিয়া। তবে এখন পর্যন্ত সংঘর্ষ থামার সামান্যতম ইঙ্গিত নেই, বরং রবিবারের পর সোমবার লড়াই আরও ভয়াবহ রূপ নিয়েছে। এই সংঘাতে দুই দেশের সামরিক বাহিনীর বাইরে আজারবাইজানের কারাবাখ অঞ্চলের আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরাও রয়েছে। এখনও পর্যন্ত সংঘাতে তাদেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আজারবাইজান ও আর্মেনিয়া দুই দেশই সামরিক আইন জারি করা হয়েছে, অর্থাৎ যুদ্ধ পরিস্থিতির জন্য সামরিক বাহিনীর বিশেষ আইন বলবৎ হয়েছে। সাধারণ মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জাতিসংঘ অবশ্য এই যুদ্ধ বন্ধের আবেদন জানিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে। মূলত ফ্রান্স ও জার্মানির আবেদনের ভিত্তিতেই ওই রুদ্ধদ্বার বৈঠক আহ্বান করা হয়েছে। রাশিয়া অবিলম্বে দুই দেশের মধ্যে বিরোধ বন্ধের আবেদন জানিয়েছে। এ ব্যাপারে মস্কো তুরস্কের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের দপ্তর। এর আগে সর্বশেষ 2016 সালে নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে বড় ধরনের সংঘাতে জড়ায় আজারবাইজান ও আর্মেনিয়া।
শনিবার নতুন করে শুরু হওয়া সংঘাত যেন রীতিমতো যুদ্ধ অবস্থা রূপ নিয়েছে। দুই দেশের সামরিক বাহিনী সীমান্তে জড়ো হয়েছে, লাগাতার গোলাগুলি চলছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। Now, both countries say they will not back. কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল সাবাহ 91 বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তার মৃত্যুর ঘোষণা দিয়েছে। তার 83 বছর বয়সী সৎ ভাই এবং বর্তমান যুবরাজ শেখ নওয়াফ আল আহমেদ নতুন আমিরের দায়িত্ব নিচ্ছেন। গত জুলাইতে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন শেখ সাবাহ। প্রায় 50 বছর ধরে তেল সমৃদ্ধ উপসাগরীয় আরব দেশ কুয়েতের পররাষ্ট্রনীতি তদারকির পর 2006 সালে আমিরের দায়িত্ব নেন শেখ সাবাহ আল আহমেদ আল সাবাহ। অনেকেই তাকে আরব কূটনীতির ডিন আখ্যা দিয়ে থাকেন। বিশেষ করে 1990-91 সালে ইরাকের কুয়েত আগ্রাসনকে সমর্থন করা দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় রাখা ভূমিকার জন্য এই আখ্যা পেতেন তিনি। এছাড়া আঞ্চলিক নানা বিরোধ নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল সাবাহ। সাম্প্রতিক সময়ে কাতারের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি দেশের আরোপিত অবরোধ অবসানেরও চেষ্টা করেছেন তিনি। সিরিয়ার গৃহযুদ্ধে হস্তক্ষেপ থেকে কুয়েতকে বিরত রেখেছেন তিনি। হস্তক্ষেপের বদলে দেশটিতে মানবিক ত্রাণ সহায়তার জন্য বেশ কিছু দাতা সম্মেলন আয়োজন করেন কুয়েতের এই আমির। থাইল্যান্ডের একটি হোটেল সম্পর্কে নেতিবাচক রিভিউ দিয়ে কারাদণ্ডের ঝুঁকির মুখে পড়েছেন এক মার্কিন নাগরিক। ওয়েসলি বার্নেস নামের ওই মার্কিনীর বিরুদ্ধে থাইল্যান্ডের কঠোর মানহানি প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে হোটেল কর্তৃপক্ষ। বর্তমানে জামিনে মুক্তি পেলেও অভিযোগ প্রমাণিত হলে 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার। ঘটনা শুরু হয় এবছরের শুরুতে থাইল্যান্ডের কোহ চ্যাং দ্বীপের দ্য সি ভিউ রিসোর্টে। ওই রিসোর্টে অবস্থান করতে যান থাইল্যান্ডে কর্মরত মার্কিন নাগরিক ওয়েসলি বার্নেস। সেখানকার রেস্টুরেন্টে নিজেই অ্যালকোহল বোতল বহন করতে চাইলে বাধার মুখে পড়েন। হোটেল কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, বার্নেস বোতল সরবরাহের ফি দিতে অস্বীকার করলে শোরগোল তৈরি হয়। পরে হোটেল ব্যবস্থাপক হস্তক্ষেপ করলে তার ফি ছাড় দেওয়া হয়। তারপর থেকে বেশ কয়েকটি প্ল্যাটফর্মে হোটেলটি সম্পর্কে নেতিবাচক রিভিউ পোস্ট করেন ওয়েসলি বার্নেস। এর জেরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে হোটেল কর্তৃপক্ষ। ওই মামলায় আটক হয়ে 2 রাত কারাগারে কাটান তিনি। পরে জামিনে মুক্তি পান। হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, ট্রিপ অ্যাডভাইজার নামের একটি ওয়েবসাইটে পোস্ট করা একটি রিভিউতে বার্নেস হোটেলটিকে আধুনিক যুগের দাসত্বে যুক্ত থাকায় অভিযুক্ত করেন। এছাড়া আরও বেশ কিছু প্ল্যাটফর্মে নেতিবাচক রিভিউ দেন তিনি। তবে এসব রিভিউ বানোয়াট এবং বিদ্বেষপরায়ণ বলে দাবি করে হোটেল কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, খবরের পর জানিয়েছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে, ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি BCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে।
নির্বাচনে কারচুপি এবং বিক্ষোভকারীদের উপর অন্যায় বল প্রয়োগের অভিযোগে প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেস্কো সহ বেলারুশের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য ও কানাডা। এদের মধ্যে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান এবং লুকাশেস্কোর ছেলে ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভিক্টর রয়েছেন। নিষেধাজ্ঞার ফলে এইসব নেতার যুক্তরাজ্য ও কানাডায় প্রবেশের সুযোগ হারানোর পাশাপাশি সেখানে থাকা তাদের সব সম্পদ বাজেয়াপ্ত হবে। রাশিয়া সমর্থিত বেলারুশের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এটাই প্রথম কোনো শাস্তিমূলক পদক্ষেপ। গত 9 আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতির অভিযোগ ওঠার পর লুকাশেস্কোর পদত্যাগের দাবিতে বেলারুশে জোরালো বিক্ষোভ শুরু হয়। প্রতি সপ্তাহে সেখানকার বিভিন্ন শহরে জড়ো হয়ে বিক্ষোভ করছেন লাখ লাখ মানুষ। 27 সেপ্টেম্বর সর্বশেষ বিক্ষোভের সময়ও বহু মানুষকে আটক করা হয়েছে। বেলারুশের নির্বাচন কমিশন বলছে আগস্টের নির্বাচনে 80% ভোট পেয়েছেন 1994 সাল থেকে ক্ষমতায় থাকা আলেকজান্ডার লুকাশেস্কো। গত সপ্তাহে মিনস্কে এক অঘোষিত অনুষ্ঠানে 6ষ্ঠ মেয়াদের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তিনি। তবে বিরোধীরা বলছেন অন্তত 60% ভোট জালিয়াতি করে পেয়েছেন লুকাশেস্কো। বেশ কয়েকটি ইউরোপীয় দেশসহ যুক্তরাষ্ট্র জানিয়েছে লুকাশেস্কোকে বেলারুশের বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করছে না তারা। সার্কাসে বন্যপ্রাণী ব্যবহার পুরোপুরি বন্ধের উদ্যোগ নিয়েছে ফ্রান্স। আগামী কয়েক বছরের মধ্যে ধারাবাহিক প্রক্রিয়ায় সেখানে সার্কাসে জীবজন্তু, অর্কা ও ডলফিন প্রদর্শনী এবং বাণিজ্যিকভাবে বেজি জাতীয় প্রাণী চাষ বন্ধ করা হবে। এর সঙ্গে সংশ্লিষ্টদের জন্য অন্য পেশায় সরিয়ে নিতে আর্থিক সহায়তা দেবে ফরাসি সরকার। এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের পরিবেশ মন্ত্রী জানান তাদের এই পদক্ষেপে অন্তত 80টি সার্কাস দল ক্ষতিগ্রস্ত হবে। এসব দলে বাঘ, সিংহ, হাতি, নেকড়ে, জলহস্তী সহ অন্তত 230টি বন্য প্রাণী রয়েছে। ফ্রান্সে এই মুহূর্তে ডলফিনারিয়াম রয়েছে 3টি। ফরাসি পরিবেশ মন্ত্রী জানিয়েছেন তারা নতুন করে আর কোনো ডলফিনারিয়াম চালুর অনুমতি দেবেন না। পাশাপাশি বিদ্যমান 3টিও আগামী 10 বছরের মধ্যে বন্ধ করে দেওয়া হবে। বন্যপ্রাণী প্রদর্শনীর সঙ্গে জড়িতদের অন্য পেশায় যেতে 8 মিলিয়ন ইউরোর বেশি অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ফরাসি সরকার। ইতিমধ্যেই সার্কাসে বন্যপ্রাণী ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করেছে ইউরোপের অন্তত 20টি দেশ। ফ্রান্সের কিছু শহরেও এটি পুরোপুরি বন্ধ রয়েছে। ফ্রেঞ্চ অ্যানিম্যাল শো অ্যাসোসিয়েশনের প্রধান উইলিয়াম কেরওয়েজ বলেছেন সরকারের এই সিদ্ধান্ত করোনা ভাইরাস প্রতিরোধে লোকসংখ্যা সীমিতকরণের নির্দেশনায় ভুগতে থাকা একটি শিল্পের পিঠে ছুরিকাঘাত করবে। তবে বন্যপ্রাণী অধিকার বিষয়ক সংগঠন জানিয়েছে তারা সার্কাসে ভয়াবহ অবস্থায় বন্দী রাখা সব বন্যপ্রাণীর দায়িত্ব নিতে রাজি। বিশ্বের শীর্ষ 5 ধনী ব্যক্তির তালিকায় একমাত্র ভারতীয় মুকেশ আম্বানি। করোনার কারণে চলা লকডাউনে যখন ভারতে একের পর এক কলকারখানা, কোম্পানি বন্ধ হয়েছে সে সময় সমান তালে অর্থ কামিয়েছেন তিনি। ফেসবুক থেকে শুরু করে একাধিক বহুজাতিক সংস্থা তার সংস্থার শেয়ার কিনে অংশীদার হয়েছে। আর ফুলে ফেঁপে উঠেছে আম্বানির সম্পদ। মুকেশ আম্বানির ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ এখন দাঁড়িয়েছে 6,58,400 কোটি টাকায়। শুধু ফেসবুক, গুগল, সিলভার লেকের মতো দুনিয়া খ্যাত সংস্থার সঙ্গে তিনি ঘরে তুলেছেন 2,77,700 কোটি টাকা। হিসাব করে দেখা গেছে করোনায় লকডাউন চলাকালে প্রতি ঘন্টায় 90 কোটি টাকা কামিয়েছেন মুকেশ আম্বানি। তার মোট সম্পত্তির পরিমাণ এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপা দিয়েছে তাকে। তার মোট সম্পত্তি তালিকায় থাকা বাকি 5 জনের সম্মিলিত সম্পদের তুলনায় অনেক বেশি। একাধারে তিনি বিশ্বের 4র্থ ধনী ব্যক্তি হয়েছেন। ভারতের সবার শীর্ষে মুকেশ আম্বানি, দ্বিতীয় স্থানে রয়েছে লন্ডন নিবাসী হিন্দুজা ব্রাদার্স। উইপ্রোর আজিম প্রেমজি রয়েছেন 5ম স্থানে। এদিকে মুকেশের সাম্রাজ্য ফুলে ফেঁপে উঠলেও তার ভাই অনিল আম্বানি দেউলিয়া ঘোষণা করেছেন নিজেকে। তিনি নাকি বইয়ের গয়না বেচে মামলার খরচ যোগাচ্ছেন। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। ইতিহাসে প্রথমবারের মতো আরবের কোনো ক্লাবে ডাক পেলেন ইসরায়েলি ফুটবলার। ইসরায়েলের মিডফিল্ডার দিয়া মোহামেদ সাবাকে নিজেদের দলে নিয়েছে দুবাইয়ের ফুটবল ক্লাব আল নাসের। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আনার 2 সপ্তাহের মধ্যেই ঘটল এই ঘটনা। ইহুদি অধ্যুষিত দেশটির এক ফুটবলারকে নিজেদের ক্লাবে ভিড়িয়ে 2 দেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার গতি আরও ত্বরান্বিত করল আরবের গালফ লিগের ক্লাবটি। 28 বছর বয়সী ওই মিডফিল্ডারকে 2 বছরের জন্য কিনে নিয়েছে আল নাসের। তবে চুক্তি সম্পন্ন করতে অর্থের পরিমাণ প্রকাশ করেনি ক্লাবটি। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী চাইনিজ ক্লাব গুয়াংজু R&F থেকে 2 মৌসুমের জন্য সাবাকে পেতে 25 লাখ ইউরো খরচ করেছে আল নাসের। ফিলিস্তিনি বংশোদ্ভূত সাবা জন্মগ্রহণ করেছে উত্তর ইসরায়েলে। 2012 সালে তিনি যোগ দেন ইসরায়েলি ক্লাব মাকাবি তেল আবিবে। এরপর 2014 সালে মাকাবি নেতানিয়াতে যোগ দেওয়ার আগে ইসরায়েলের আরও 3টি ক্লাবে কয়েক ম্যাচ করে খেলেছেন সাবা। ইসরায়েল জাতীয় দলের জার্সি গায়ে 10টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দিয়ে সাবা। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা রক্ষায় সরকারের জরুরি নির্দেশনা। এমসি কলেজে ধর্ষণের ঘটনার পর এমন সিদ্ধান্ত। আজারবাইজান আর্মেনিয়া সংঘাত চলছে, নিহতের সংখ্যা বেড়ে শতাধিক। কুয়েতের আমির শেখ সাবা আল আহমেদ আল সাবা ইন্তেকাল করেছেন। তার সৎ ভাই এবং বর্তমান যুবরাজ শেখ নওয়াফ নতুন আমিরের দায়িত্বে। থাইল্যান্ডে কারাদণ্ডের ঝুঁকিতে মার্কিন নাগরিক, হোটেল সম্পর্কে নেতিবাচক রিভিউ দিয়ে কারাদণ্ডের ঝুঁকির মুখোমুখি। নিষেধাজ্ঞার আওতায় বেলারুশের শীর্ষ নেতারা, নির্বাচনে কারচুপি এবং বিক্ষোভকারীদের উপর অন্যায় বল প্রয়োগের অভিযোগ। সার্কাসে বন্যপ্রাণী ব্যবহার নিষিদ্ধ করছে ফ্রান্স, এর সাথে সংশ্লিষ্টদের অন্য পেশায় সরিয়ে নিতে আর্থিক সহায়তা। লকডাউনে প্রতি ঘন্টায় 90 কোটি টাকা আয় করেছেন ভারতের মুকেশ আম্বানি, ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ 6,58,400 কোটি টাকা। এবং প্রথমবারের মতো আরবে ক্লাবে ইসরায়েলি ফুটবলার, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার 2 সপ্তাহের মধ্যে এমন ঘটনা ঘটল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।